আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, জামিলা বাজার আসমাদিয়া স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রকৃতপক্ষে সারা বিশ্বব্যাপী কোভিড-19 সংক্রমণের ভাইরাস সংক্রমণের কারণে আমরা খাঁচাবন্দি পাখির মতো ঘরবন্দি হয়ে পড়েছি, যে কারণে গতানুগতিক শিক্ষা কার্যক্রম থেকে আমরা অনেকটাই নিজেদেরকে গুটিয়ে রেখেছি। কিন্তু তোমাদের এই ঘরবন্দি অবস্থার মধ্যেও শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর যৌথ উদ্যোগে আমরা তার অংশ হিসেবে জামিলা বাজার আসমাদিয়া স্কুল অ্যান্ড কলেজও অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকে আমি তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন বিষয়ে পাঠদান করার চেষ্টা করব। পাঠদান শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সাবিনা ইয়াসমিন, প্রভাষক সমাজকর্ম, জামিলা বাজার আসমাদিয়া স্কুল অ্যান্ড কলেজ, ফুলতলা, খুলনা। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজকর্ম দ্বিতীয় পত্র এর তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন। সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন। আসলে মানুষ, সমস্যা এবং সমাধান, এই তিনটা নিয়েই আমাদের এই সমাজ জীবনে। মানুষ থাকলে সেখানে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। এই বর্তমান সময়ে আমরা যে সমস্যাটা নিয়ে জর্জরিত সেটা হচ্ছে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ভয়ে সবাই আমরা সমস্যাগ্রস্ত। এটা শুধুমাত্র বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত, সমস্যাগ্রস্ত। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কিছু সার্বজনীন কিছু সামাজিক সমস্যা রয়েছে, যেগুলো আমাদের সমাজ জীবনকে প্রতিনিয়ত বাধার সম্মুখীন করে বা বাধাগ্রস্ত করে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে। আমরা আজকে সেই সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আসলে প্রথমে আমরা আসি সামাজিক সমস্যা। এখানে আগে সমস্যা কি সে বিষয়টা সম্পর্কে আমাদের জানা দরকার। সমস্যা হলো এমন একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা যা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। আবারও বলছি যে সমস্যা হলো এমন একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা বা অবাঞ্ছিত অবস্থা বা অপ্রত্যাশিত অবস্থা যা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। এবার আসে সামাজিক সমস্যাটি। সামাজিক সমস্যা হলো যে সমস্যাগুলো সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। সামাজিক সমস্যা হলো যে সমস্যাগুলো সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং সমাজের মানুষরা যৌথ প্রচেষ্টার মাধ্যমে সেই সমস্যা সমাধানের পথ খোঁজে। সেটাই হচ্ছে সামাজিক সমস্যা। বিভিন্ন মনীষী, বিভিন্ন সমাজ গবেষক, বিভিন্ন সমাজ বিশ্লেষক, বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সামাজিক সমস্যাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। আমরা কয়েকজন মনীষীর সংজ্ঞার দিকে লক্ষ্য করলে বা মনীষীর সংজ্ঞাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সামাজিক সমস্যার ধারণা আমাদের সামনে আরো স্পষ্ট হবে। আমরা যদি সামাজিক সমস্যার শাব্দিক বিশ্লেষণে যাই, তাহলে আমরা জানি যে সমস্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রবলেম। সমস্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রবলেম। এই প্রবলেম শব্দটা গ্রিক শব্দ প্রবলেমা থেকে আসছে। গ্রিক শব্দ প্রবলেমা, গ্রিক শব্দ প্রবলেমা থেকে আসছে, যার অর্থ হচ্ছে অবাঞ্ছিত। সেই প্রবলেমা শব্দটির শাব্দিক অর্থ দাঁড়ায় যে অবাঞ্ছিত অবস্থাকে দিক নির্দেশনা দেয় বা অবাঞ্ছিত অবস্থাকে নির্দেশ করে। সুতরাং আমরা যদি
প্রবলেমের শাব্দিক অর্থের দিকে যাই, তাহলে দেখি যে সমস্যা বা প্রবলেম কি করে, যে আমাদেরকে অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত অবস্থার দিকে আমাদেরকে নির্দেশ করে। সুতরাং সামাজিক সমস্যা হচ্ছে সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তারকারী একটি নিয়ামক বা উপাদান, যা আমাদের সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, আমাদের স্বাভাবিক চলার পথে বাধা সৃষ্টি করে। এবার আমরা দেখি বিভিন্ন মনীষী কিভাবে সামাজিক সমস্যাকে সংজ্ঞায়িত করেছেন। সমাজবিজ্ঞানী সিএম কেস তিনি বলেছেন যে সামাজিক সমস্যা হলো সমাজের মানসিক অবস্থা। আসলে সমাজের কি মন আছে? সমাজের তো মন নাই, মন তো মানুষের আছে। তাহলে সমাজের মানসিক অবস্থা কেন বলছেন? সমাজবিজ্ঞানী সিএম কেস বলেছেন যে সামাজিক সমস্যা হচ্ছে সমাজের মানসিক অবস্থা, অর্থাৎ মানসিক অবস্থা বলতে যে কোনো পরিস্থিতি সম্পর্কে তিনি সমাজের মানুষের চিন্তার প্রতিফলন বোঝাতে চেয়েছেন। সমাজের মানুষের চিন্তার প্রতিফলন, অর্থাৎ সমাজের মানুষরা যতক্ষণ পর্যন্ত এটাকে সমস্যা মনে করবে না, ততক্ষণ পর্যন্ত সেটা সমস্যা হবে না। এবার যদি আমরা আসি সমাজবিজ্ঞানী এইচ এ ফেলপস বলছেন যে সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতাই হলো সামাজিক সমস্যা। সামাজিক যে সম্পর্কটা সমাজের জনগণের মধ্যে, সমাজের মানুষের মধ্যে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর মধ্যে যখন স্বাভাবিকতা থাকবে না, যখন অস্বাভাবিকতা বিরাজ করবে সেখানে, এবং অস্বাভাবিকতা বিরাজ করলে যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেই পরিস্থিতিটাকেই আমরা বলবো সামাজিক সমস্যা। অর্থাৎ তিনি এক কথায় সংজ্ঞায়িত করেছেন যে সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতাই হলো সামাজিক সমস্যা। সমাজবিজ্ঞানী পিবি হটন এবং জে.আর. লেসলি তারা যৌথভাবে তার প্রবলেম অফ সোশিওলজি গ্রন্থে বলেছেন যে সামাজিক সমস্যা হলো এমন একটি অবস্থা যা সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং সমাজের জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা অনুভূত হয়। অর্থাৎ সমাজের মানুষরা চিন্তা করে যে এককভাবে না, আমরা যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাটা সমাজ থেকে দূর করতে পারব। একক প্রচেষ্টায় সমাজ থেকে সামাজিক সমস্যা কখনোই দূর করা যায় না। তাহলে বিভিন্ন মনীষীর সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে সামাজিক সমস্যা সমাজের জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সমাজের মানুষরা যৌথভাবে প্রচেষ্টা চালায় বা যৌথভাবে এর সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করে। এবার আমরা আসি সামাজিক সমস্যার বৈশিষ্ট্য সম্পর্কে। কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে সেই সমস্যাটাকে আমরা বলবো সামাজিক সমস্যা। কারণ আমাদের সমস্যার অন্ত নেই, আমাদের সমাজ সমস্যায় জর্জরিত। রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, প্রতিটা দিন আমরা সমস্যার মধ্যে দিয়ে পার করি। কিন্তু কোন বৈশিষ্ট্যগুলো থাকলে সেই সমস্যাটাকে আমরা সামাজিক সমস্যা বলবো। সামাজিক সমস্যার কিছু অন্যতম কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলে আমরা সহজেই অনুধাবন করতে পারবো যে এই সমস্যাটা হচ্ছে সামাজিক সমস্যা। সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ই মেরি সামাজিক সমস্যার তিনটা প্রধান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এক, পরিমাপযোগ্য কোনো পরিস্থিতি। আমি আবারও বলছি, সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ই মেরি সামাজিক সমস্যার তিনটি প্রধান বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক, পরিমাপযোগ্য কোনো পরিস্থিতি। দুই নম্বর হচ্ছে সেই পরিস্থিতিতে কোনো মূল্যবোধ হুমকির সম্মুখীন হবে। তিন নম্বর হচ্ছে এমন একটি উপলব্ধি যে দলীয় প্রচেষ্টায় পরিস্থিতি ও মূল্যবোধ পুনরুদ্ধার করা যায়। তাহলে সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ই মেরির তিনটা বৈশিষ্ট্যকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে সামাজিক সমস্যা অবশ্যই পরিমাপযোগ্য। যে বিষয়টাকে পরিমাপ করা যাবে না সেটা কখনোই সামাজিক সমস্যা হবে না। দুই নম্বরে উনি বলছেন যে সেই পরিস্থিতিতে কোনো মূল্যবোধ হুমকির সম্মুখীন হবে। আমরা আসলে প্রকৃতপক্ষে দেখতে পাই যে সমাজের
সমাজেই কিছু কিছু প্রথা এবং মূল্যবোধ থাকে। প্রত্যেক সমাজেই কিছু প্রথা এবং মূল্যবোধ থাকে। এই প্রথা এবং মূল্যবোধ থেকে যখন আমরা দূরে সরে যাই, তখনই বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখা দেয়, যার জন্যে আবেগীয় সমস্যা এবং অর্থনৈতিক দুর্দশারও সৃষ্টি হয়। সুতরাং আমরা যখন আমাদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাই, তখনই এই সামাজিক সমস্যার সৃষ্টি হয়। 3 নম্বর উপাদানটা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখতে পাই যে দলীয় এমন একটি উপলব্ধি যে দলীয় প্রচেষ্টায় পরিস্থিতি ও মূল্যবোধ পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ জনগণ যতক্ষণ পর্যন্ত সেটাকে সমস্যা মনে করবে না, আমাদের সমাজে আসলে অনেক রকম সমস্যা আছে। যৌতুক, নারী নির্যাতন, মাদকাসক্তি, বাল্যবিবাহ, বহুবিবাহ, প্রতিনিয়ত আমরা এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে পার করি। কিন্তু এই সমস্যাগুলো যদি আমরা সমস্যা মনে করবো, আমরা যদি এটাকে না ভাবি যে এটা আমাদের মানে স্বাভাবিক জীবনযাত্রাকে এটা ব্যাহত করছে, ততক্ষণ পর্যন্ত এটা সমস্যা হবে না। এবং এটা মনে করার সাথে সাথে আমাকে যৌথভাবে সবাই মিলে, যদি এটা এককভাবে এটা সমাধান করা যাবে না, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে এই ধরনের সমস্যাগুলো আমরা সমাজ থেকে দূর করতে পারি। এবার দেখা যাক যে সার্বিকভাবে সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোনগুলি। 1 নম্বরে যদি আমরা আসি, সেটা হচ্ছে অপ্রত্যাশিত। সামাজিক সমস্যা সবসময় অপ্রত্যাশিত, কারণ সমাজের কোনো মানুষই সামাজিক সমস্যাটাকে প্রত্যাশা করে না। 2 নম্বর যদি আমরা দেখি, পরিমাপযোগ্যতা। অর্থাৎ সামাজিক সমস্যা অবশ্যই পরিমাপ করা যায়। 2018 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে শিক্ষার হার 71.08%, কিন্তু দেখা যাচ্ছে যে 2015 সালে শিক্ষার হার ছিল 68%, 68 সামথিং। তাহলে শিক্ষার হার আগের চেয়ে বেড়েছে। এরকম ভাবে আমরা যদি দেখি, তাহলে শিক্ষার বেকারত্বের হার আগে আরো বেশি ছিল, এখন বেকারত্বের হার আগের চেয়ে অনেক কমেছে। আসলে এই সমস্যাগুলোকে যদি আমরা পরিমাপ করতে পারি যে আগের যে সমস্যাটাকে বেড়েছে না কমেছে, তাহলেই কিন্তু বোঝা যায় যে এটা সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা অবশ্যই পরিমাপ করা যায়। তারপরে সামাজিক সমস্যা একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা বা পরিবর্তনশীলতা। একটা সময় আমাদের সমাজে সতীদাহ প্রথা, তারপরে হচ্ছে সতীদাহ প্রথা আমাদের সমাজে একসময় বিরাজমান ছিল, কিন্তু কালের পরিক্রমায় বা তৎকালীন সমাজ সংস্কারকদের যৌথ প্রচেষ্টায় কিন্তু সমাজ থেকে এই ঘৃণ্য প্রথাটা পরিবর্তন করা সম্ভব হয়েছে। যখন সমাজে এটা বিরাজমান ছিল, তখন কিন্তু এটাকে সমস্যা মনে করা হয়নি। কিন্তু এর অনেক বছর যেতে যেতে যখন মানুষের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত হয়েছে, ক্ষতিকর প্রভাবে মানুষ যখন জর্জরিত, তখনই কিন্তু সমাধানের পথ খুঁজেছে এবং তখনই সেটা সমস্যা মনে করে আইন প্রয়োগের মাধ্যমে সমাজ সংস্কারকদের যৌথ প্রচেষ্টায় এবং সরকারের আইন প্রয়োগে কিন্তু সমাজ থেকে এই ঘৃণ্য প্রথাটা দূর হয়েছে। অর্থাৎ সমাজে অনেক সমস্যাকে সমস্যা মনে করা হয় না, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়, সমস্যাটাও কিন্তু পরিবর্তন হয়। আর একটু বলা যায়, যেমন পূর্বে যৌতুককে সমস্যা মনে করা হতো না। আমরা আমাদের দাদি নানিদের কাছ থেকে শুনে দেখি যে তখনকার সময়ে মেয়েদেরকে ফোন দিয়ে, মেয়ের বাবাকে টাকা দিয়ে ছেলে পক্ষকে মেয়েকে নিয়ে আসতে হতো। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়, এখন আমরা প্রায় দেখি যে কন্যাদায়গ্রস্ত বাবা মা সাহায্যের জন্য আমাদের দ্বারে আসে। অর্থাৎ কন্যাকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাতে। পূর্বে এটাকে সমস্যা মনে করা হতো না, কিন্তু সময়ের পরিবর্তনে এখন সেটাই সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। অর্থাৎ সামাজিক সমস্যার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক সমস্যা পরিবর্তনশীল এবং সামাজিক সমস্যা গতিশীল। সামাজিক সমস্যাটা আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমাধানযোগ্যতা। সামাজিক সমস্যার সমাধানযোগ্যতা যদি না থাকে, তাহলে সেটাকে অবশ্যই সামাজিক সমস্যা বলা যাবে না। আমরা যদি চেষ্টা করি যে আমাদের সমাজে কোনো নারী নির্যাতন হবে না,
আমরা কেউ যৌতুক দিব না এবং নিব না, তাহলে তো ইচ্ছা করলেই আমরা এই সমস্যাগুলো দূর করতে পারি। আমরা যদি মনে করি যে আমরা কেউ মাদক গ্রহণ করবো না বা মাদকের বিপণন উৎপাদন এগুলো একদম পুরোভাবে সরকার বন্ধ করে দিবে, তাহলে তো মাদকাসক্তি সমস্যাগুলো আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়ে যাবে। তাহলে যে সামাজিক সমস্যা হলে তার অবশ্যই সমাধান যোগ্যতাও থাকবে। এরকম ভাবে সামাজিক সমস্যার কিছু আরেকটা সামাজিক সমস্যার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে সার্বজনীনতা। স্থান কাল দেশ ভেদে সামাজিক সমস্যা সার্বজনীন। যেমন যদি আমরা নিরক্ষরতার কথা বলি, নিরক্ষরতা যে কোনো দেশের জন্য একটা বড় ধরনের সমস্যা। নিরক্ষরতা অন্যান্য সমস্যা সৃষ্টিরও মূল কারণ। সেজন্য নিরক্ষরতা একটা সামাজিক সমস্যার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিরক্ষরতা, বা সামাজিক সমস্যার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সার্বজনীনতা। এটা দেশ কাল পাত্র ভেদে এই সমস্যাগুলো সব দেশেই বিরাজমান। সামাজিক সমস্যার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চাপ সৃষ্টিকারী। সমাজে এই সমস্যাগুলো যখন দেখা যায়, নারী নির্যাতন, মাদকাসক্তি, ইভটিজিং, অটিজম, এই ধরনের সমস্যাগুলো যখন আমাদের সমাজে বিরাজমান হয়, তখন কিন্তু আমি নিজে আক্রান্ত না হলেও আমি আতঙ্কিত হই বা আমি হতাশায় ভুগি যে কখন না এই ধরনের সমস্যাগুলো আমাকে গ্রাস করে ফেলে। সেই জন্য সামাজিক সমস্যাগুলো এক ধরনের চাপ সৃষ্টিকারী উপাদান হিসেবেও সমাজে কাজ করে, যা আমাদের স্বাভাবিক গতিধারাকে, জীবনযাপনের স্বাভাবিক গতিধারাকে ব্যাহত করে। এরকম ভাবে সামাজিক সমস্যার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেগুলো সামাজিক সমস্যাকে অন্যান্য সমস্যা থেকে পৃথক করে রাখে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বুঝতে পারি যে এটা সামাজিক সমস্যার অন্তর্ভুক্ত। এরপরে আমরা আলোচনা করব সামাজিক সমস্যার কারণ। কোন কোন কারণগুলো থাকার জন্য আমাদের দেশে সামাজিক সমস্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই আমরা দেখি যে অজস্র সামাজিক সমস্যায় জর্জরিত হওয়ার চিত্র। মনে হয় যে এর থেকে পরিত্রাণের কোনো পথ নেই, কিন্তু সমস্যা থাকলে আগে তার কারণগুলো খুঁজে বের করেই আমাদেরকে সমাধানের পথে এগোতে হয়। তাই সামাজিক সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে, এক নম্বরে যে কারণটা আমরা চিহ্নিত করি সেটা হচ্ছে অপূরিত মৌলমানবিক চাহিদা। অর্থাৎ মানুষের মৌলমানবিক চাহিদা, যে চাহিদাগুলো আমাদের জীবনযাপনের জন্য একান্ত অপরিহার্য, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, চিত্ত বিনোদন এবং সর্বশেষ সামাজিক নিরাপত্তা। এই যে মৌলমানবিক চাহিদাগুলো, এই মৌলমানবিক চাহিদাগুলো যদি আমাদের সঠিকভাবে পূরণ না হয়, এই অপূরণজনিত চাহিদা থেকেই অধিকাংশ সামাজিক সমস্যার জন্ম হয়। মানুষ যদি প্রচন্ড ক্ষুধার্ত থাকে বা খাদ্যাভাবে থাকে, সে যে কোনোভাবেই হোক না কেন, চুরি, ডাকাতি, ছিনতাই, আরো অনেক খারাপ কাজ যেভাবেই হোক না কেন, এই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। অর্থাৎ প্রতিনিয়ত সে এই চাহিদাগুলো যদি পূরণ না হয় মানুষের, তাহলে সমস্যার ব্যাপকতা প্রকট আকার ধারণ করে। এরপরে রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে, অর্থাৎ হরতাল, ধর্মঘট, বিভিন্ন ধরনের অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, দাঙ্গা হাঙ্গামা, তাহলেও আমাদের দেশের জনগণরা বা আমাদের দেশের লোকজন স্বাভাবিকভাবে তাদের জীবনযাত্রাকে চালিয়ে দিতে পারে না এবং বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এরপরে সামাজিক সমস্যার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। দেশের সম্পদের তুলনায় যদি আমাদের জনসংখ্যা অধিক হয়, তাহলে সেই অধিক জনসংখ্যা যেমন দারিদ্রতা বাড়ায়, দারিদ্রতার জন্য নিরক্ষরতা, অর্থাৎ একটা সমস্যার সাথে আরেকটা সমস্যা সম্পর্কিত। সুতরাং এর মূল কারণটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। অতিরিক্ত জনসংখ্যার জন্যও অতিরিক্ত জনসংখ্যা
যে হারে জনসংখ্যা বাড়ছে কিন্তু সেই হারে আমাদের সম্পাদন বাড়ছে না, আমাদের খাদ্যের উৎপাদনও বাড়ছে না। সুতরাং এই উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক সমস্যাগুলো প্রতিনিয়ত বেড়েই চলেছে। এরপরে আছে শিল্পে অনগ্রসরতা। শিল্পক্ষেত্রেও আমাদের দেশ আগের চেয়ে অনেকটা এগিয়েছে, তারপরেও এখনো আমরা শিল্পক্ষেত্রে অনেক উন্নয়নশীল দেশের তুলনায় অনেকটা অনগ্রসর, যে জন্য আমাদের দেশের শিল্প কলকারখানাগুলোতে যেসব শ্রমিকরা কাজ করে, যেমন দেখা যাচ্ছে যে বর্তমানে এই করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার কারণে অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গিয়েছে। ফলে এখানে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু বা বিভিন্ন কাজের সাথে বিভিন্ন কারখানাতে যেসব শ্রমিকরা কাজ করে, কারখানা বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করছে এবং তাদের এই প্রতি দিনকার জীবনযাত্রাকে চালিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা যেমন সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে, তেমন তারা বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত হয়ে দিন যাপন করছে। এভাবে সামাজিক সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। এরপরে এই অধ্যায়গুলোতে দেওয়া হয়েছে যে সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন। আসলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সামাজিক সমস্যার ধারণা, সামাজিক সমস্যার সংজ্ঞা, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য, সামাজিক সমস্যার কারণ। প্রকৃতপক্ষে আমাদেরকে এই অধ্যায়ের যে বাংলাদেশের প্রধান যে সামাজিক সমস্যাগুলো রয়েছে, সেই সামাজিক সমস্যাগুলোর প্রত্যেকটা সমস্যার ধারণা এবং সেই সমস্যার সমাধানে সমাজকর্ম কি পদক্ষেপ গ্রহণ করতে পারে সে সম্পর্কে আমাদের জানতে হবে। সেজন্য আমি প্রথমেই আলোচনা করে নিলাম আগে সামাজিক সমস্যার ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং কারণ। এর পরবর্তী ধাপগুলোতে আমি একটা একটা করে সামাজিক সমস্যাকে আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধানে সমাজকর্ম পদ্ধতি কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করব। আমরা যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে আমাদের পাঠ্য বইতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে রয়েছে জনসংখ্যা সমস্যা, বেকারত্ব, নিরক্ষরতা, দারিদ্র্য, যৌতুক, নারী নির্যাতন, মাদকাসক্তি, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন এবং অটিজম। এই সমস্যাগুলো এছাড়াও আরো অনেক সামাজিক সমস্যা আমাদের সমাজে বিরাজমান আছে, কিন্তু তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের পাঠ্য বইতে এই সমস্যাগুলোই মোটামুটি সামাজিক সমস্যার অংশ হিসেবে এই সমস্যাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যদি জনসংখ্যা সমস্যার দিকে যাই, যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা 1977 সালে ঘোষণা করেছিলেন যে সারা পৃথিবীর মানুষ পারমাণবিক অস্ত্রের বিস্তার ছাড়া যে বিষয়টা নিয়ে খুবই আতঙ্কগ্রস্ত তা হচ্ছে জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা যে পরিমাণ বাড়ছে সেই পরিমাণ দেশের আয়তন বাড়ছে না বা দেশের জনগণের খাদ্য উৎপাদনও সেই হারে বাড়ছে না। সুতরাং এই বাড়তি জনসংখ্যা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে পুরোপুরি ব্যাহত করে দিচ্ছে। জনসংখ্যা সমস্যা যদি সম্পর্কে আমরা একটু আলোচনা করি, জনসংখ্যা কখনোই সমস্যা নয়। জনসংখ্যা হচ্ছে একটা রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান। জনসংখ্যা না থাকলে জনশূন্য মরুভূমিতেও যদি আমরা যেমন বলা যায় যে জনশূন্য মরুভূমিতে রাষ্ট্র গঠন করা যায় না, আর জনশূন্য যেখানে মরুভূমি সেখানে সেখানে কারো কোনো সমস্যাই থাকবে না যদি মানুষই না থাকে। তাহলে জনসংখ্যা তখনই সমস্যা যখন সেই দেশের আয়তন এবং সম্পদের তুলনায় তা অধিক হবে।
বলেছেন যে কোনো দেশের প্রাপ্ত সম্পদের তুলনায় যদি জনসংখ্যা অধিক হয়, কোনো দেশের প্রাপ্ত সম্পদের তুলনায় যদি জনসংখ্যা অধিক হয়, তাহলে সেই পরিস্থিতিকে আমরা বলবো জনসংখ্যা সমস্যা। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কাম্য পরিমাণ জনসংখ্যা নেই, যেমন জাপান, কানাডা, নিউজিল্যান্ড। এসব দেশগুলো তাদের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য, জনসংখ্যা বাড়ানোর জন্য জনগণকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। কিন্তু আমাদের দেশে জনসংখ্যা একটা সমস্যা। আমাদের দেশের আয়তনের তুলনায়, সম্পদের তুলনায় জনসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অনুরূপভাবে আমরা বাংলাদেশের আরও যেসব সামাজিক সমস্যাগুলো রয়েছে, বেকারত্ব, নিরক্ষরতা, দারিদ্র্য, যৌতুক, নারী নির্যাতন, মাদকাসক্তি, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন এবং অটিজম, এই প্রত্যেকটা সমস্যাই সামাজিক জনসংখ্যা সমস্যার সাথে সম্পর্কিত। এই প্রত্যেকটা সমস্যায় জনসংখ্যা সমস্যার প্রভাবে প্রভাবান্বিত হয় বা বৃদ্ধি পায়। সুতরাং জনসংখ্যা সমস্যাকে এই সবগুলো সমস্যার কেন্দ্রবিন্দু বলা যায়। তাহলে এই অধ্যায় সম্পর্কে আমি পুরোপুরি আলোচনা শেষ করতে পারলাম না। এই অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পদ সমাজকর্ম, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্ম অনুশীলন এর আমরা আজকে শিখলাম সামাজিক সমস্যার ধারণা, সামাজিক সমস্যার সংজ্ঞা, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য, সামাজিক সমস্যার কারণ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলোর নাম। পরবর্তী সময়গুলোতে বা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো বিশ্লেষণ করে কিভাবে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে এই সমাজকর্ম পদ্ধতি প্রয়োগে এই সমস্যার সমাধান খোঁজা যায় তার চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ঘরে থেকো এবং নিরাপদ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।